শুরু করছি বাংলা বলছে। ভারতের টেলিকম বাজারের দুই প্রতিদ্বন্দ্বীকে এবার নাকি মেলাতে চলেছেন ইলন মাস্ক। মাস্কের স্যাটেলাইট টেলিকম কোম্পানি স্টারলিংকের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে এয়ারটেল এবং জিও। প্রশ্ন উঠছে, তবে কি মাস্কের জন্য ভারতের বাজার খুলে দিতে চাইছেন মোদিজি? আর তাতেই কি দুই প্রতিদ্বন্দ্বী এক ছাতার তলায়? দশে মিলি করি কাজ, হারি জিতি নাহিলাজ প্রবাদে ছিল, তবে এবার ভারতের মাটিতে বাস্তব দেখা গেল। টেলিকম বাজারের দুই শত্রু নাকি একসঙ্গে কাজ করবেন, এয়ারটেল আর জিও। তবে বিষয়টা এতটাও সহজ নয়। ভারতের বাজারে ঢুকতে চাইছেন ইলন মাস্ক। মোদির মার্কিন সফরে ইলন মাস্ক সপরিবারে এলেন। প্রধানমন্ত্রী মোদি সরকারি আধিকারিকদের নিয়ে বসলেন, আর মাস্কের সন্তানরা তার সামনে মাটিতে খেলা করল। এইসব মিষ্টি ছবি দেখে কেউ কি ভেবেছিল যে মাস্ক অসাধ্য সাধন করে ফেলবেন? তবে কাহিনী মে টুইস্ট। ইলন মাস্কের স্যাটেলাইট টেলিকম কোম্পানি স্টারলিংকের সঙ্গে আগেই গাঁটছড়া বেঁধেছিল এয়ারটেল। তখন এয়ারটেলের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল যে এয়ারটেল আর স্টারলিংক একসঙ্গে পরিষেবা প্রদান করার কাজ করবে। তখন সোশ্যাল মিডিয়ার আনাচে কানাচে আম্বানিকে নিয়ে মশকরা করেছিল নেট দুনিয়ার মানুষ। মোদিজি নাকি আম্বানিকে আর ভালোবাসেন না। তবে সব নিন্দুকের মুখে ছাই দিয়ে এবার রিলায়েন্স ঘোষণা করেছে যে স্টারলিংকের সঙ্গে গাঁটছড়া বাঁধছে জিও। তবে রিলায়েন্সের তরফেও এই গাঁটছড়ার ঘোষণায় এয়ারটেলের নাম নেই। ইলন মাস্কের স্টারলিংক দুটি ভারতীয় কোম্পানির সঙ্গেই চুক্তি করছে, অথচ দুই ভারতীয় কোম্পানির কেউ কারোর নাম নিচ্ছে না। তবে চুক্তির হিসেব ঠিক কি? 2020 সালে নরেন্দ্র মোদী বলেছিলেন 1000 দিনের মধ্যে দেশের 60,000 গ্রামে অপটিক ফাইবারের ইন্টারনেট পরিষেবা পৌঁছবে। কিন্তু সেই স্বপ্ন এখনো অধরাই রয়ে গেছে। 5G ইন্টারনেট নিয়ে মোদিজির আশা ভরসা বারবার দেখেছে দেশবাসী। জিও অনেক টাকা বিনিয়োগও করেছে 5G ইন্টারনেটের ফাইবার বসাতে। কিন্তু মোদিজি কি জানতেন না অপটিক ফাইবারের যুগ শেষ হতে চলেছে? স্যাটেলাইট ইন্টারনেটের যুগে 5G পরিষেবার পেছনে এত টাকার ইনভেস্টমেন্ট। ইলন মাস্কের স্টারলিংক বাজারে এলে সেই সব প্রযুক্তি কি তবে আবর্জনায় পরিণত হবে? এই আম্বানি সম্পর্কেই ইলন মাস্ক একবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। সেই পোস্টে আম্বানিকে নিয়ে ঠাট্টা করেছিলেন মাস্ক। আর আজ আম্বানির সঙ্গে জোট বাঁধছে স্টারলিংক। মোদিজিকে আমেরিকার চাপেই ভারতের বাজার ইলন মাস্কের হাতে তুলে দিতে এত তাড়াহুড়ো করছেন। আর ভারতের বাজার খুলে দেওয়ার এতটাই চেষ্টা যে দেশের দুই বড় টেলিকম সংস্থা এয়ারটেল আর জিও, যারা একে অপরের সঙ্গে কম্পিটিশন করে বাজারে, তাদের অবধি একসঙ্গে গাঁটছড়া বাঁধতে হচ্ছে। কলকাতা টিভি। এই নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তন্ময় ঘোষ, বিজেপির পক্ষ থেকে দীপঙ্কর সরকার, কংগ্রেসের পক্ষ থেকে পার্থ মুখার্জি, বামেদের তরফ থেকে মোহাম্মদ শফিউল্লাহ, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য এবং অর্থনীতি বিশ্লেষক অনির্বাণ দত্ত। আমি প্রথমে দীপঙ্কর বাবুকে দিয়েই শুরু করি। দীপঙ্কর বাবু, যেভাবে হঠাৎ দুই চিরপ্রতিদ্বন্দ্বী তারা এক ছাতার তলায় আসছে বলে শোনা যাচ্ছে, এই প্রশ্নটা উঠছে যে কোথাও মাস্কের চাপে ভারতের বাজার খুলে দেওয়ার কথা ভাবছেন নরেন্দ্র মোদী? দেখুন, 5G পরিষেবা এখনও ভারতবর্ষের সব জায়গায় ঠিকভাবে পৌঁছায়নি, এটা তো মানতে হবে। এবং 5G পরিষেবা, এই যে ইলন মাস্কের যে কোম্পানি, তারা স্যাটেলাইটের মাধ্যমে এই 5G পরিষেবা প্রদত্ত করে থাকে। এবার যে ভারতবর্ষে যে প্রত্যন্ত অঞ্চলগুলো আছে, যেখানে পাহাড়ি অঞ্চল আছে, জঙ্গল আছে, বা এমন জায়গা অনেক জায়গা আছে যেখানে 5G পরিষেবা পৌঁছাতে গেলে যে ফাইবার প্রযুক্তিতে পৌঁছানো অনেকটা ঝুঁকি সাপেক্ষ এবং ব্যয় সাপেক্ষ। সেজন্য যদি স্টারলিংকের সাথে যোগাযোগ করে তাদের যদি স্যাটেলাইট পরিষেবার মাধ্যমে যদি নেটওয়ার্ক 5G পৌঁছে দেওয়া যায়, এবং বিশ্বের অনেক দেশে 6G শুরু হয়ে গেছে, আগামী দিনে যদি ভারতবর্ষে হয় 2-1 বছরের মধ্যে, তাহলে এই পরিষেবা ভারতের কাছে এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে, যেহেতু স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে ইন্টারনেট পরিষেবা ভারতে চলে না এখনও, ইলন মাস্কের কোম্পানি তারাই শুধু আমেরিকা বা এইসব ইউরোপের দেশগুলোকে দেওয়ার চেষ্টা করছে। সুতরাং ভারতে যদি এই প্রযুক্তিটাকে আনা যায় এবং দুই কোম্পানি যদি এক হয়ে ব্যবসা করে এবং সেটার যদি আউটসোর্সিং, সেটা যদি আমাদের বন্ধ করা যায়, আউটসোর্সিং বলছি, সেটার জন্য যদি কর্মী নিয়োগ হয়, বিনিয়োগ হয়, সেটা তো ভারতের অর্থনীতি উন্নতি হবে। দেখুন, আমি অর্থনীতির লোক নই, আগেই বলছি আপনাকে, কিন্তু আমার মনে হয়েছে দুটো কোম্পানি যদি একসাথে ব্যবসা করে
এবং তারা যদি স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে 5G পরিষেবা ভারতের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়ার চেষ্টা করে, তাহলে ভারতের পরিষেবার ক্ষেত্রে আমাদের যে আগামী দিনের যে যোগাযোগ ব্যবস্থার যে শিক্ষা বলুন, প্রযুক্তি বলুন, গ্রাম অঞ্চলের সমীক্ষা বলুন, প্রতিটি ক্ষেত্রে তার সাফল্য ভারতবর্ষের মানুষ পাবে। সেই জন্য এই প্রযুক্তি যদি আসে এবং ভারতবর্ষ যদি এটা গ্রহণ করে, যদি যথার্থভাবে বেসরকারি সংস্থাগুলো যদি এভাবে উন্নতি করে নিয়ে যেতে পারে এবং ভারতবর্ষ যদি পৌঁছে দিতে পারে পরিষেবা, তাহলে সারা পৃথিবী যদি এটা করতে পারে, তাহলে ভারতেও আগামী দিনে হবে, এটা আশা করা যেতে পারে। তন্ময়, প্রথম কথা হচ্ছে অন্যরকম একটা দিক আছে। ভারতবর্ষ প্রযুক্তিগতভাবে একটা আমেরিকান বেসরকারি সংস্থার সাহায্য নেবে কি নেবে না, তার থেকে ব্যাপারটাকে একটু অন্যভাবে দেখা উচিত। ভারতবর্ষ এই মুহূর্তে পৃথিবীর মধ্যে অন্যতম বৃহত্তম বাজার, যদি খুব ভুল না করে থাকি তাহলে বাজার হিসাবে ভারতবর্ষ দ্বিতীয় বৃহত্তম বাজার সারা পৃথিবীর মধ্যে। সেই বৃহত্তম বাজারের দখল কার কাছে থাকবে, এই অর্থনীতি দিয়ে শক্তি নির্ধারিত হয় রাষ্ট্রের হাতে। এখন আমরা কি দেখলাম গত বেশ 2-3 মাসের একটা প্রেক্ষাপটে, আমরা নয় সারা পৃথিবী দেখল, যেখানে একটার পর এক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রিয় বন্ধু ডোনাল্ড ট্রাম্প, তিনি কি করছেন, একটার পর একটা ছক্কা হাঁকাচ্ছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীকে পাশে বসিয়ে রেখে সেই ছক্কাগুলো হাঁকাচ্ছেন। কিছুদিন আগেও, 2 দিন আগেও উনি বলেছেন যে 100% ট্যারিফ দিয়ে হচ্ছে ওরা বিজনেস করে, আমরা পাল্টা ট্যারিফ দেবো। অর্থাৎ এই যে ধমক চমক, এবং সকলেই জানি আমরা যে ডোনাল্ড ট্রাম্পকে এই মুহূর্তে পরিচালনা করছেন ইলন মাস্ক। এখন পুরো একজন রাষ্ট্র নেতা হিসাবে গিয়ে আমাদের এই পুরো বাজারটা আসলে গিয়ে বিক্রি করে দিয়ে আসা হলো, মাথা ঝুঁকিয়ে ছেড়ে দিয়ে আসা হলো ট্রাম্পের কাছে, এবং আরও স্পেসিফিক্যালি বললে ইলন মাস্কের কাছে। এইটা চিন্তার কারণ। ভারতবর্ষের রাষ্ট্রীয় যে ক্ষমতা, সেই ক্ষমতার দিক থেকে এটা চিন্তার কারণ। এবং অর্থনৈতিকগতভাবে আমরা যদি দেখি, এখানে জব ক্রিয়েশনের কথা হচ্ছে। ইলন মাস্ক তার স্যাটেলাইট উপরে রেখেছেন এবং পুরোটা চালান হচ্ছে আমেরিকা থেকে। সেখান থেকে তিনি শুধুমাত্র স্যাটেলাইটের মাধ্যমে এখানে কানেকশনসটা উনি থ্রু করবেন। এখানে এমপ্লয়মেন্ট মানে অ্যাডিশনাল জেনারেট হওয়ার আর কোনো রাস্তা আছে বলে আমি যতটুকু টেকনোলজি বুঝি সেরকম কিছু নেই। হ্যাঁ, হয়তো একটা অফিস হবে, সেখানে 1-2 বসবেন বা ম্যানেজার বসবেন, কিন্তু বাল্ক একটা এমপ্লয়মেন্ট জেনারেট হবে, এইটা আমি একজন ইঞ্জিনিয়ার হিসাবে অন্তত বুঝতে পারছি। আমি এখানে আসবো পার্থবাবুর কাছে। পার্থবাবু, এগুলো নিয়ে প্রশ্ন আরো বেশি করে উঠছে, রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে। তার কারণ হচ্ছে পরপর কতগুলো ডটস যদি আমরা মেলানোর চেষ্টা করি, আমরা দেখেছি যে দ্বিতীয়বার মসনদে আসার পর ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক জুটি, তারা রীতিমতো জুটিবদ্ধ হয়ে তারা খেলছেন। এবং এরই মধ্যে নরেন্দ্র মোদীর সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য, যেখানে তিনি বলেছেন যে ভারতের ভোটারদের জন্য তিনি বন্ধু নরেন্দ্র মোদীকে কত বিলিয়ন টাকা দিয়েছেন। এরপর যখন এই ঘটনাগুলো ঘটে, আমরা এর আগের দিন টেসলা নিয়ে আলোচনা করছিলাম, আমরা আজকে এই এয়ারটেল এবং জিওর সঙ্গে স্টারলিংকের যে যোগসূত্র তার কথা নিয়ে আলোচনা করছি। সেখানে দাঁড়িয়ে তো কোথাও প্রশ্নটা রাজনৈতিক মহলে যে উঠছে, এই পরপর যে সিকোয়েন্স অফ ইভেন্টস যদি আমরা দেখি, তাহলে তো ওঠার যথেষ্ট গ্রাউন্ড রয়েছে। এবং এটা মনে রাখতে হবে যে প্রেসিডেন্ট ট্রাম্প যখন এই কথাটা বলেছিলেন, যে কথাটা আপনি বললেন, তখন কিন্তু তিনি একটা বিশেষ শব্দ ব্যবহার করেছিলেন। তিনি বলেছিলেন, আমি আমার বন্ধুকে ঘুষ দিয়েছি। এটা মনে রাখতে হবে। এবং শুধু তাই নয়, আপনি যদি দেখেন এর আগে যখন অস্ট্রেলিয়া সফরের সময় আমরা দেখেছিলাম পার্থে, যেখানে সাধারণত কোনো মানে হেড অফ স্টেট যায় না, যাবার প্রয়োজন নেই, কিন্তু নরেন্দ্র মোদী গেছিলেন। এবং তারপরে আমরা দেখেছিলাম ওই কারমাইকেল কয়লা খনিটার যে কাজটা, সেটা কিন্তু পেয়েছিলেন আমাদের আদানি, এবং যার জন্য স্টেট ব্যাংকে তার ইতিহাসের সবচেয়ে বড় টাকা সেখানে ইনভেস্ট করতে হয়েছিল। এবং তার পরবর্তীকালে কি হয়েছে আমরা জানি। এবং এখানেও দেখা গেল যে যে ব্যক্তিগত সম্পর্ক, যে রাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে কতখানি প্রভাব ফেলতে পারে। আর ইলন মাস্কের একটা অদ্ভুত পরিস্থিতি এই সময়, তিনি আমেরিকাতে একদিকে সরকারি ব্যক্তি আর একদিকে আবার বেসরকারি, মানে তার একটা পরিচয়, একটা অদ্ভুত পরিচয় নিয়ে কিন্তু ইলন মাস্ক কাজ করে যাচ্ছেন। এবং তিনি দেখুন আলটিমেটলি তাদের সাকসেসটা কোথায় হলো না, তারা পৃথিবীর সবচেয়ে বড় যে বাজারটা,
সেই বাজারটাকে কিন্তু তারা কন্ট্রোল করলেন। কিন্তু এবারে যেটা প্রশ্নটা যেটা উঠছে সেটা হচ্ছে যে আমাদের ভারতবর্ষের যে টেলিকম মার্কেট যেটা, এটা ভীষণ প্রাইস সেন্সিটিভ এবং খুব রেগুলেটেড মার্কেট। এখানে ইলন মাস্ক যেরমভাবে আমরা দেখতে পাচ্ছি যে একচেটিয়া প্রাধান্যের দিকে এগোচ্ছেন, তাতে কিন্তু তাদের যে চিন্তা ভাবনা অনুযায়ী তাদের যে প্রাইসিংয়ের যে পদ্ধতি, সেটা ভারতবর্ষে করতে গেলে কিন্তু এখানে নানা রকম সমস্যা দেখা দেবে। এখানে নানা রকম সমস্যা দেখা দেবার কারণ হচ্ছে ওই যে বললাম, প্রাইস সেন্সিটিভনেসটা ভারতবর্ষে ভীষণ, এবং এইটা একটা খুব নেগেটিভ পয়েন্ট হয়ে আসতে পারে। এবং এইখানে আমাদের দেখা যে টেলিকম রেগুলেটরি অথরিটি বা ট্রাই যেটা, তাদের এখানে কি কাজকর্ম হয় এবং তারা কতখানি ব্যাপারটাকে কন্ট্রোল করতে পারে, এইটা কিন্তু খুব দেখার আছে। ফলে আমাদের এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। তবে একটা কথা এটা ঠিক যে 5G-কে আমাদের নিতে হবে, এবং এই যে স্পেস এক্স কোম্পানি তাদের যে স্টারলিংক যে ইন্টারনেট সার্ভিসটা, এটা যদি ওই যে বললাম যে প্রাইস সেন্সিটিভ আর রেগুলেটেড মার্কেটটাকে যদি তারা মেনে নিয়ে যদি তারা ভারতবর্ষে আসে, তবেই কিন্তু ভারতবর্ষের মার্কেটে তারা সফল হতে পারে। না হলে কিন্তু ট্রাইয়ের সঙ্গে তাদের একটা, এবং সরকারের সঙ্গে কতখানি হবে এটা খুব সন্দেহ আছে যতখানি নরেন্দ্র মোদী থাকবেন, কিন্তু ট্রাইয়ের সঙ্গে একটা সম্পর্কের টানাপোড়েন চলার কিন্তু খুব সম্পর্ক রয়েছে এই প্রাইসিংগুলোর ক্ষেত্রে। আমি অ্যালবার্টের কাছে আসবো। অ্যালবার্ট, দেখো, প্রথম কথা হচ্ছে ইলন মাস্ক যে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বারের প্রেসিডেন্ট হওয়ার পরেই যে ভারতের বাজারে ব্যবসা করবার জন্য আগ্রহী, ব্যাপারটা এরকমটা নয়। ইলন মাস্ক পৃথিবীর একটা বিপুল জনসংখ্যার দেশ ভারতবর্ষ, যা বলা যেতে পারে প্রায় 5 ভাগের 1 ভাগ বাজার, সে বাজারে প্রবেশ করবার জন্য অনেক দিন থেকেই চেষ্টা করছে। এবং মূল যে বাধার জায়গাটা আসছিল, সে বাধার জায়গাটা আসছিল এই টেলিকমের ক্ষেত্রে, এয়ারটেল এবং জিওর ক্ষেত্রে। বারবার সেই সময় বলবার চেষ্টা করেছিল যে বন্টন নয়, নিলামের মধ্যে স্যাট স্পেকট্রামকে দেওয়ার কথা বলেছিল। এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কিন্তু আমরা যেটা আজকের দিনে এসে দাঁড়িয়ে দেখলাম যে সেই এয়ারটেল এবং জিওর সঙ্গেই এরা গাঁটছড়াটা বাঁধলো। এবং এই বাধার ক্ষেত্রে স্বাভাবিকভাবে ইলন মাস্ক একজন ব্যবসায়ী হিসেবে ভারতের বাজার দখল করতে চাইবে, তার সেটা আউটলুক ঠিকই থাকবে। কিন্তু আজকে ভারতবাসী হিসেবে ভারতের ক্ষেত্রে কি কি প্রফিটগুলো আসলে, আজকের দিন পর্যন্ত কিন্তু আমেরিকার থেকে ভারতে কিন্তু ইন্টারনেট পরিষেবার খরচ আজকের দিন পর্যন্তও কম। কিন্তু এই ইলন মাস্ক আসার পরে আমাদের দেশে ইন্টারনেট খরচা কি এই জায়গায় থাকবে না আরও বাড়বে, এই প্রশ্নগুলো আসবে, প্রাইভেসির প্রশ্নগুলো আসবে। আর সর্বোপরি যে ইলন মাস্ককে নিয়ন্ত্রণ করার যে প্রশ্ন, নরেন্দ্র মোদী যখন লাস্টবার ডোনাল্ড ট্রাম্পের পাশে বসেছিল, তার বডি ল্যাঙ্গুয়েজে মনে হয়নি যে এই নিয়ন্ত্রণের জায়গাটা থাকবে। আজকেও লক্ষ্য করছিল আমাদের দেশের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্টারলিংকে ওয়েলকাম জানানোর পরে তার সমাজ মাধ্যমে পোস্টটা অজ্ঞাত কারণে মুছে দিতে হচ্ছে। কারণ এই যে জায়গাটায় দাঁড়াচ্ছে, এই জায়গাটা আশঙ্কা এই জায়গাটাই যে স্টারলিংক বা ইলন মাস্কের হাত ধরে ডোনাল্ড ট্রাম্পের যে গোটা বিশ্বজুড়ে আগ্রাসী মানসিকতা, কোথাও যেন সেখানেই নরেন্দ্র মোদী সারেন্ডার করে যাচ্ছে বারে বারে। আমি একটু অনির্বাণের কাছে আসি। একদম বাজার অর্থনীতির পার্সপেক্টিভ থেকে যদি আমরা এই ঘটনাটাকে দেখার চেষ্টা করি, আমি বলি মৌপিয়া যে বাজার যখন বলছি, বাজারের যারা ক্রেতা মানে যারা সার্ভিসটা নিতে চাইছেন, তাদের অ্যাসপেক্ট থেকে আমি কথাটা বলছি। যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান যখন ব্যবসা করেন তখন দেখে যে বাজার কি চাইছে। তুমি ক্রনোলজির কথা বলছিলে, 2G 3G 4G 5G আমরা অভ্যস্ত হয়ে গেছি, মানুষ আজকে স্পিড চাইছে। তো এই বাজারে যে লোক যারা আজকে দর্শক মণ্ডলী দেখছেন, তারাও চাইছেন যে আমার স্পিডটাকে কি করে বাড়ানো যায়। আমি একটা কথা পরিষ্কার করে বলে দিই প্রথমে, যে এই এয়ারটেল আর জিও এরা হচ্ছে সার্ভিস প্রোভাইডার, আমাদেরকে প্রোভাইড করছে সার্ভিসটা, তাদের নেটওয়ার্কিং আছে সেই মাধ্যমে। আর এখানে যে নতুন কথাটা বলা হচ্ছে, দিস ইজ আ টেকনোলজিক্যাল চেঞ্জ, যেটা আমরা দেখতাম না টাওয়ারের মাধ্যমে বিভিন্ন জায়গাতে সার্ভিস প্রোভাইড হচ্ছে, এখানে ওই টাওয়ার থাকবে না, এখানে স্যাটেলাইটের মাধ্যমে। দিস ইজ আ টেকনোলজিক্যাল চেঞ্জ। এবং এটাতে যদি আপনার স্পিডটা বেড়ে যায়, আপনি ডেটা চালাচ্ছেন, আপনার এই সম্প্রচারণ হচ্ছে, সেখানেও ডেটার কাজ লাগছে, এটা যদি ফাস্ট হয়, মানুষ যদি অভ্যস্ত হয় যে এটা ফাস্ট, তখন মানুষ এটাকে অ্যাডপ্ট করবে, আদারওয়াইজ অ্যাডপ্ট করবে না। এর সঙ্গে আসছে কস্ট ইম্প্যাক্ট। পার্থদা যেটা বলছিল কস্ট, দেখুন আজকে আমরা নাম বলবো না, যার কথা বলা হচ্ছে জিওর কথা আমি বলছি, তাদের প্রথম যখন মার্কেটে লঞ্চ করেছিল, তাতে যে টাকাতে আপনি রিচার্জ করতেন, আজকের দিনে কিন্তু সেই ভ্যালুটা বেড়ে গেছে, মানে রিচার্জ করতে আপনার পয়সাটা বেশি দিতে হচ্ছে, এবং তাতেও মানুষ অভ্যস্ত হয়ে তার স্পিডটা দরকার, তার সেই সার্ভিসটা দরকার বলে সে তাতে অভ্যস্ত হচ্ছে, বেশি টাকা খরচা করছেন। এই কস্ট ইম্প্যাক্টে কি আছে দেখুন, ইনস্টিটিউশনাল কাস্টমার্স আছে যারা আপনার মতো প্রতিষ্ঠান চালাচ্ছে বা বিভিন্ন প্রতিষ্ঠান চলছে, ব্যাংক চলছে,
তারা যদি দেখে যে এই কস্টটাকে তারা বিয়ার করতে পারবে, তাহলে তারা এই নতুন সিস্টেমে অভ্যস্ত হয়ে যাবে। আর সাধারণ জনগণ যারা, তাদের যে কস্ট ইম্প্যাক্ট আছে, তারা সেটাকে বুঝতে পারবে, কার স্পিড দরকার, তার ক্ষেত্রে সে হয়তো সেটাকে নেবে, কেউ হয়তো নেবেন না বা পরবর্তীকালে নেবে। আমার ক্ষেত্রে যেটা মেন সমস্যা সেটা হচ্ছে এটার একটা ডেটা সিকিউরিটির প্রশ্ন আছে। দেখুন, আপনি যে বলছিলেন না এমপ্লয়মেন্ট, কিছু এমপ্লয়মেন্ট হবে, এখানে ডেটা সেন্টার তৈরি হবে, ডেটাটাকে প্রিজার্ভ করবার ব্যবস্থা থাকবে, কিন্তু আমার যেটা আমরা বলি তথ্যের সুরক্ষা, এই যে আমরা কয়েকদিন আগে দেখেছিলাম আধার কার্ডের ডিটেলস বেরিয়ে যাচ্ছে, আপনার ভোটার কার্ডের ডিটেলস বেরিয়ে যাচ্ছে, এক্ষেত্রে দেখতে হবে যে সেই ডেটাটা কোথায় স্টোরড হচ্ছে এবং সেটা অ্যাডিকুয়েটলি ভারতবর্ষে সেই ডেটাটা প্রিজার্ভ করা হচ্ছে কিনা, বা ক্লাউডে থাকলে সেটার ওই আমেরিকা সেই ডেটাটা পাবে কিনা। যদি আমেরিকা সেই ডেটাটা পেয়ে যায়, ভারতবর্ষের লোকের তার নিত্যদিনের চালচলন, সে কোথায় যাচ্ছে, কি করছে, এইটা কিন্তু আমার মনে হয় থ্রেট। এবং আগামী দিনে ভারত সরকার নিশ্চয়ই সেটার দিকে নজর রাখবে, যাতে সাধারণ মানুষের তথ্য নিয়ে, কারণ আপনি কিছুক্ষণ আগে একটি ব্যাংকের রেফারেন্স দিচ্ছিলেন, আজকে প্রত্যেকটা মানুষ ব্যাংকিং পরিষেবাতে অভ্যস্ত, এবং ব্যাংক হয়তো এরকম একটা পরিষেবা নেবে যাতে তাদের স্পিড বেশি হয়, এবং স্পিড বেশি হলে কাস্টমারকে তারা হয়তো আরও তাড়াতাড়ি অনেক কিছু সার্ভিস দিতে পারবে। কিন্তু সেটা দিতে গিয়ে মানুষের তথ্য যাতে কোথাও কম্প্রোমাইজ না হয়, ভারতবর্ষের তথ্য যাতে কম্প্রোমাইজ না হয়। আরেকটা জিনিস আমি বলবো যে এক্ষেত্রে যে দুটো কোম্পানির কথা বলা হচ্ছে, সেই দুটো কোম্পানি ছাড়াও আগামী দিনে আরও হয়তো অনেক কোম্পানি আসবে, যারা হয়তো এই সার্ভিসটাকে প্রোভাইড করবার জন্য আরও ভারতবর্ষের 140 কোটি মানুষের কাছেই তো এখন ইন্টারনেট পরিষেবা নেই, তারা হয়তো গ্রামে গঞ্জে ইন্টারনেট পরিষেবাটা পৌঁছে দেবে। এটা একটা আসপেক্ট যে প্রত্যেকটা লোক যদি এই মানে ডেটাটাকে অ্যাক্সেস করতে পারে, যেখানে এখনও ওই টাওয়ারের মাধ্যমে আমরা পৌঁছতে পারিনি, সেই জায়গার মানুষ হয়তো সত্যি সত্যি হয়তো তারা কিছু মানে শিক্ষা অর্জন করতে পারবে, তারা হয়তো ব্যাংকিং পরিষেবার মধ্যে ঢুকতে পারবেন, এবং হয়তো তারা আবার বিভিন্নভাবে প্রতারিত হতে পারে। তো আমার এখানে সুমনদার কাছে প্রশ্ন, যে সুমন, যদি আমরা সাধারণভাবে দেখি তাহলে ডেফিনেটলি 2G, 3G, 4G, এখন 5G সব মিলে যেভাবে আমরা দেখছি যে স্পিড এই মুহূর্তে দাঁড়িয়ে খুব গুরুত্বপূর্ণ, সেখানে যদি স্টারলিংকের মতো একটি সংস্থার সঙ্গে এক ছাতার তলায় দুই প্রতিদ্বন্দ্বী আসে একদম বাণিজ্যিক স্বার্থেই, তাহলে সমস্যাটা কোথায়? তাই নিয়ে এত প্রশ্ন কেন? দেখুন, প্রশ্ন ওঠার প্রথম কারণ যেখানে অনির্বাণ শেষ করেছিলেন সেখান থেকে শুরু করি। এটার সাথে সাইবার সিকিউরিটি জড়িত আছে। স্টারলিংক আমাদের যদি মানে ইন্টারনেট দেয়, যেটা বেসিক্যালি স্যাটেলাইট নিয়ন্ত্রিত ইন্টারনেট, তাহলে সেটার উপর ভারত সরকারের কোনো কন্ট্রোল থাকবে না। ভারত সরকারের সিকিউরিটি এজেন্সি এর আগে দুটি বিষয়ে অভিযোগ করেছিল। সেটা হচ্ছে যে মায়ানমারে যে জঙ্গিরা কাজ করছেন তাদের সঙ্গে মণিপুরের জঙ্গিদের যোগাযোগ, মানে মণিপুরের অশান্তির সময়, এবং এটা স্টারলিংকের ইন্টারনেটের মাধ্যমে। এই একই অভিযোগ কাশ্মীরের সম্পর্কে করা হয়। তাহলে আপনি যে অনেক সময় যে ইন্টারনেট শাটডাউন করেন, মণিপুরে ইন্টারনেট শাটডাউন করলেন, কাশ্মীরে শাটডাউন করলেন, সেটা আপনার কাছে কিন্তু আর নেই, কারণ স্টারলিংকের থেকে আমি নিচ্ছি। আই ডোন্ট বদার অ্যাবাউট ইন্ডিয়ান গভর্নমেন্টস রেগুলেশন। এটা হচ্ছে ফার্স্ট সিকিউরিটি মেজর থ্রেট। অ্যান্ড এটা আমি যেটা বলছি এটা আমার না, এটা ইন্ডিয়ান এজেন্সিরা বলেছিল যে মণিপুরের জঙ্গিরা স্টারলিংকের ব্যবহার করেছে। সেকেন্ড, আপনি এটা কি করলেন, আপনি এটা যখন বাজারটা খুললেন তখন আপনি কোনো অকশন করলেন না। এর আগে বিজেপি 2Gর সময় কত চিৎকার চেঁচামেচি করেছিল। আমরা খেয়াল করছি না যে 2024 অক্টোবরে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যে চেঞ্জটা করেছেন, সেখানে বলা হয়েছে যে স্যাটেলাইট লিঙ্কড ইন্টারনেটের ক্ষেত্রে কোনো অকশন হবে না, স্পেকট্রামটা অ্যাডমিনিস্ট্রেটিভলি ঠিক করা হবে, অর্থাৎ সরকার ঠিক করবে কাকে দেওয়া হবে, আপনি আর কোনো অকশনে গেলেন না। থার্ড, অবশ্যই যেটা তন্ময় বলেছেন বা আর অনেকে বলছেন, ইন্ডিয়ায় যে ইন্টারনেটের যে বাজারটা, সেটা মানে স্যাটেলাইট নির্মিত ইন্টারনেটের বাজারটা, সেটা এখনো হিউজ পসিবিলিটি আছে, অলমোস্ট 1.9 বিলিয়ন পাউন্ডের। সো অবভিয়াসলি স্টারলিংক উইল বি এ মেজর প্লেয়ার। এবারে মেজর প্লেয়ারে আপনি কি চিন্তায় পড়বেন, সেটা হচ্ছে যেটা অনির্বাণ বললেন, আবার অনির্বাণে ফিরি। স্টারলিংক এই মুহূর্তে আমেরিকায় ইন্টারনেট দেয় হচ্ছে $120, কিন্তু যেই উনি নিজে সাউথ আফ্রিকার মার্কেটে ঢুকেছেন ওখানে $10, কারণ উনি মার্কেট লো প্রাইসিং করে অন্যদেরকে ধ্বংস করতে চাইছেন। দ্য সিম্পল পলিসি, উনি ভারতবর্ষ সেটাই করবেন। ভারতবর্ষে অন্য মার্কেট প্লেয়াররা আটকে যাওয়ার পরে উনি নিজের রেটটা বাড়াবেন। আচ্ছা, উনি আমাদেরকে কোনো সিকিউরিটি দেবেন না, উনি মার্কেট প্রাইসিং আপনি কন্ট্রোল করতে পারবেন না, উনি কোনো অকশনের দ্বারা পাবেন না। তার মানে আপনি ওনাকে 3টে ফেভার দিলেন।
তো আমি জানি না যে মানে স্টারলিংক বা এলন মাস্ক নতুন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিনা, আই ডোন্ট নো। কিন্তু এটা তো পরিষ্কার যে ডোনাল্ড ট্রাম্পকে সন্তুষ্ট রাখার জন্য মানে নরেন্দ্র মোদী এইগুলো সহ্য করছেন। এটা তো তাছাড়া কোনো কারণ হয় না। পৃথিবীতে কোনো দিন কোনো প্রেসিডেন্টের ঘরে বসে তার 6 বছরের ছেলে কাগজপত্র ছুটছে, টেবিল ছুটছে, এটা হতে পারে না। এই সব ডোনাল্ড ট্রাম্পও সহ্য করছেন, এই সব নরেন্দ্র মোদীও সহ্য করছেন। নরেন্দ্র মোদী তো যে সমস্ত সংস্কারের কথা বলেন তাতে এমন একজন পুরুষের সঙ্গে তার দেখা করার কথা না যার 13 জন সন্তানের মধ্যে 4 জনের মাকে কে আমরা চিনি না, ঠিক আছে? এটা নিশ্চয়ই RSS এর আদর্শ সংস্কারে পড়ে না। কিন্তু এলন মাস্কের সঙ্গে দেখা না করলে ডোনাল্ড ট্রাম্প কি করবেন সেটা কেউ জানে না। ফলে উনি ডোনাল্ড ট্রাম্পের কাছে নতজান হয় আত্মসমর্পণের পাশাপাশি এলন মাস্কের কাছে আত্মসমর্পণ করেছেন এবং তার পরিণতি আমাদের এইগুলো আসবে। আমি দীপঙ্কর বাবুর রিয়াকশন নেব এর পরিপ্রেক্ষিতে। তার আগে ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। আর এরই পাশাপাশি মার্কিন শেয়ার বাজারে মন্দার আশঙ্কা, ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীদের নতুন দুশ্চিন্তার কারণ ডোনাল্ড ট্রাম্প। শেয়ার বাজারে খাবি খাচ্ছে দেশের বড় বড় রাঘব বোয়াল। মার্কিন শেয়ার বাজার এমন দুর্দিনে আশঙ্কার মেঘ গোটা বিশ্বেও, এর বাইরে নয় ভারতও। মন্দা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ আওয়াজ তুললেও আপাতত মৌনব্রতই সম্বল মোদির। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এখন ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীদের নতুন দুশ্চিন্তার কারণ। ফক্স নিউজে এক সাক্ষাৎকারে মন্দার আশঙ্কা পুরোপুরি উড়িয়ে না দিয়ে বরং আরও ধোঁয়াশা তৈরি করেছেন তিনি। আর তার ফল, নাসড্যাক, ডাও জোন্স, S&P 500 সব জায়গাতেই শেয়ার দর লাট খেয়ে পড়ছে। নাসড্যাক তো 2022 সালের পর থেকে সর্বনিম্ন পর্যায়ে। ট্রাম্প বলেছেন তিনি অনেক বড় পদক্ষেপ নিচ্ছেন, আমেরিকার সম্পত্তি আমেরিকায় ফেরানোর কাজ করছেন। তাই এই মহৎ কাজে একটু এদিক ওদিক হতেই পারে। ট্রাম্পের এই হতেই পারে মার্কা উত্তর যেন বিনিয়োগকারীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। শেয়ার বিক্রি শুরু হয়েছে হুড়মুড়িয়ে। নাসড্যাক 4% নিচে, ডাও জোন্স 2% পড়ে গিয়েছে, টেসলার শেয়ার তো একেবারে 15% কমে গিয়েছে। মার্ক জুকারবার্গ, ইলন মাস্ক, জেফ বেজোসদের মাথায় হাত। ওয়াল স্ট্রিটে একটাই প্রশ্ন, মন্দা কি তাহলে সত্যিই আসছে? আমেরিকার বাজারে ধস নামলেই এর প্রতিধ্বনি সারা বিশ্বের শেয়ার বাজারে পড়ে। জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপ সব জায়গায় সূচক নিম্নমুখী। ভারতও বাদ নেই। সেন্সেক্স এক ধাক্কায় 400 পয়েন্ট নিচে। ভারতের শেয়ার বাজার এমনিতেই বহুদিন ধরে ভেন্টিলেশনে। 5 মাসে প্রায় 90 লক্ষ কোটি টাকা ভারতের শেয়ার বাজার থেকে উধাও। কিন্তু এই সংকট নিয়ে যখন পশ্চিমের দেশগুলি মুখ খুলছে তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদম চুপ। আমেরিকার অর্থনীতির এই বিপর্যয় যে ভারতের বাজারেও প্রভাব ফেলবে সেটা বোঝাই যায়, কিন্তু মোদী সরকার এখনো কোনো প্রতিক্রিয়া দেয়নি। ইউরোপীয় ইউনিয়ন, চীন, এমনকি কানাডাও ট্রাম্পের অর্থনৈতিক নীতির সমালোচনায় মুখ খুলেছে। তিনি যেন একেবারে মৌনব্রত নিয়েছেন। আমেরিকার মন্দা যদি বিশ্ববাজারে বড় ধাক্কা দেয় তাহলে ভারতীয় বিনিয়োগকারীদেরও ক্ষতি হবে, কিন্তু মোদী সরকার যেন ট্রাম্পের বিরুদ্ধে কোনো কথাই বলতে রাজি নয়। উল্টে ভারতের বাজারে কত তাড়াতাড়ি ইলন মাস্ককে নিয়ে আসা যায় তার চেষ্টা চলছে। আর ওদিকে ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলার শেয়ারের দাম একদিনে প্রায় 15.4% কমে যায়। এই পতন 2020 সালের পর থেকে সবচেয়ে বড় একদিনের পতন। টেসলার শেয়ারের এই ধসের পর প্রেসিডেন্ট ট্রাম্প ইলন মাস্কের প্রতি সমর্থন জানাতে একটি লাল রঙের টেসলা মডেল S কিনেছেন। হোয়াইট হাউসের সামনে গাড়িটির সাথে ছবি তুলে তিনি মাস্ককে অবিশ্বাস্য দেশপ্রেমিক হিসেবে উল্লেখ করেন। আমি ইলনের প্রতি আস্থা ও সমর্থন দেখাতে এই গাড়িটি কিনেছি। ট্রাম্পকে ইলন মাস্কের গাড়ি কিনে মাস্কের শেয়ার তোলার চেষ্টা করতে হচ্ছে। আবার ট্রাম্প বলছেন আমি ভবিষ্যৎবাণী করতে চাই না, কিন্তু বিনিয়োগকারীরা জানেন যদি এই ধস চলতে থাকে তাহলে আসল বিপদ এখনো বাকি। আর ভারত, শেয়ার বাজার থেকে দেশের ইন্ডাস্ট্রি আরও কতটা তলানিতে যাওয়ার পর নিন্দুকেরা বুঝতে পারবে মোদির নীরবতা আসলে কতটা মূল্যবান। কলকাতা টিভি। এর পাশাপাশি আরেকটা ইনফরমেশন দিই, ইন্ডাসইন্ড ব্যাংকে অভ্যন্তরীণ হিসেবে বিরাট অঙ্কের গড়মিল। প্রায় 2100 কোটি টাকার কেলেঙ্কারির আভাস মিলেছে বলে কর্তৃপক্ষের তরফে স্বীকার করা হয়েছে। গত সেপ্টেম্বর অক্টোবরের যে হিসেব রিজার্ভ ব্যাংকে দাখিল করা হয়েছে, ব্যাংকের তরফে বিষয়টি অনুসন্ধান করতে একটি বেসরকারি সংস্থাকে নিয়োগ করা হয়েছে। আগামী এপ্রিলেই তার চূড়ান্ত রিপোর্ট দেওয়ার কথা। আর এই খবর প্রকাশ্যে আসতেই শেয়ার বাজারে মুখ থুবড়ে পড়েছে ইন্ডাসইন্ড ব্যাংকের শেয়ার মূল্য। গত এক বছরের তুলনায় 28% দাম পড়ে গেছে ওই ব্যাংকের শেয়ারের। মঙ্গলবার রিজার্ভ ব্যাংকের ঘোষণার পরই বড় ধস নামে ইন্ডাসইন্ড ব্যাংকের শেয়ারে। ব্যাংকের সিইও সুমন্ত কাটপালিয়াকে মাত্র 1 বছরের এক্সটেনশনের অনুমোদন দিল রিজার্ভ ব্যাংক।
আর এই খবরই ধস নামে শেয়ারের দামে। সেদিন বাজার খুলতেই বিরাট পতন ইন্ডাসইন্ড ব্যাংকের শেয়ারে। বিনিয়োগকারীদের মধ্যে নেতিবাচক মনোভাব দেখা দিয়েছে। ব্যাংকের গ্রাহক ও বিনিয়োগকারীরা স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায়। আমি প্রথমে দীপঙ্কর বাবুর কাছে আসি। দীপঙ্কর বাবু, আপনার নিশ্চয়ই মনে থাকবে যে 2008-এ লেম্যান ব্রাদার্স ব্যাংকরাপ্ট হয়ে যাওয়া এবং তারপর বিশ্বব্যাপী তার চেয়ে কী প্রভাব পড়েছিল। আমরা সেই রিসেশনের ধাক্কা কাটাতে গোটা বিশ্বের সমস্ত অর্থনীতিকে যথেষ্ট কষ্ট করতে হয়েছিল। এখন দাঁড়িয়ে যখন এই মার্কিন শেয়ার বাজারে মন্দার আশঙ্কা হচ্ছে, সেটা নিয়ে ভারতের এখনো পর্যন্ত কোনো উদ্বেগ দেখা যাচ্ছে না। দেখুন, যে প্রশ্নটা দ্বিতীয় পার্টে এলেন, ফার্স্ট পার্টের একটা কথাই কিন্তু আমরা সবাই কিন্তু একদিকে মত হয়েছে। আপনি যেটা বলেছিলেন আমি সেটাই। দেখুন, প্রযুক্তির দরকার। 6G আসছে, 5G চলছে, 6G ভবিষ্যতে আসবে। ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে অর্থনীতির সাথে। স্যাটেলাইটের মাধ্যমে প্রযুক্তি মানুষের কাছে পৌঁছে যাবে এবং সেটা ভারতের উন্নতির ক্ষেত্রেই হবে। আজকে প্রধানমন্ত্রী আছে, পরের দিন যুগের পরিবর্তনের ক্ষেত্রে অনেক কিছুই হতে পারে, কিন্তু যেটা গতির সাথে দরকার সেটা কিন্তু অস্বীকার করতে পারেন না কেউ। আপনার নেটওয়ার্কটা কাজ না করলে আপনি ঘরের বাইরে বারান্দায় গিয়ে দেখেন নেটওয়ার্কটা পাওয়া যাবে কিনা। এটাই হচ্ছে গিয়ে সেটা। এবার দ্বিতীয় কথা হচ্ছে যে শেয়ার মার্কেট। দেখুন, আপনি যে সালের কথা বললেন যে ভারতবর্ষ শেয়ার মার্কেট সারা পৃথিবীতে মন্দায় দেখা দিয়েছে সামনে, কিন্তু ভারতবর্ষে সেরকম প্রভাব পড়েছিল না। তার কারণ হচ্ছে গিয়ে তার কারণ আমি সরকারের জায়গায় তো যাচ্ছি। আপনি জিজ্ঞেস করছেন কার সরকার, সাল বলে দিয়েছে, সবাই জানে কোন সরকার। যে সরকারই থাকুক, সেটা তো ভারতবর্ষের সরকার ছিল, বাইরের সরকার ছিল না। সেই জন্য ভারতবর্ষের সরকার ছিল। ভারতবর্ষের শেয়ার মার্কেটের দ্বারা যে পুরো ভারতবর্ষের অর্থনীতি নিয়ন্ত্রিত হয়, যেটা উন্নত দেশগুলিতে হয়, ভারতবর্ষে সেরকম হয় না। আমি আগেই বলেছি আমি অর্থনীতির লোক নেই, অর্থনীতির বিষয়ে আমি কাঁচা, কিন্তু একটু বুঝি যে হিন্দুজা গোষ্ঠীর যে ব্যাংক নিয়ে আপনারা কথা বলছিলেন, আমি একটু আগে দেখছিলাম আসার আগে, আপনাদের এখানে পরিসংখ্যান 10 মিনিট আগে সুযোগ পেয়েছি। তারা বলেছেন যে ঘাবড়ানোর কিছু নেই, আমাদের ব্যাংকের যে সম্পত্তি আছে সেটা প্রচুর পরিমাণে, বলছে 5,15,098 কোটি টাকা ব্যাংকের এখনও সম্পদ রয়েছে তাদের। ফলে ঘাবড়ানোর কিছু নেই। বেসরকারি সংস্থা যারা তদন্ত করছে, তদন্ত আসার পরে একেবারে নেমে গেছিলো, তারপরে একটু উঠেছে। তারা যদি কী কারণে যেই ধস নেমেছে ব্যাংকের এই শেয়ারে, সেটা পর্যালোচনা করার জন্য সংস্থাকে নিয়োগ করা হয়েছে। তারা দেখলে সে যদি কারণটা নির্দেশ করতে পারে, যদি কারণটাকে ফাইন্ড আউট করতে পারে, তাহলে ফাইন্ড আউট করলে সেই ওষুধ, যদি রোগ নির্ণয় করতে হলে ওষুধ দিতে পারলে নিশ্চয়ই মার্কেটে। বা সারা পৃথিবীতে শেয়ার বাজারে যে ধস নেমেছে, ভারতবর্ষে কিন্তু তার প্রভাব সেই পরিমাণে, যেরকম আমেরিকায় আপনি দেখাচ্ছেন, আপনি দেখাতে পারছেন না, ভারতবর্ষে এইরকম একটা বড় কোম্পানির 15% শেয়ার নেমে গেছে। অর্থাৎ ভারতবর্ষে কিন্তু শুধু শেয়ারের দ্বারাই ভারতবর্ষের অর্থনীতি পরিচালিত হয় না, ভারতবর্ষের অর্থনীতির ক্ষেত্রে আরও অনেকগুলো আছে। আমি মনে করি সেই ক্ষেত্রেই আপনারা যেরকম বলছেন গেল রব, এই গেল রবের কিছু নেই। ভারতবর্ষ ঠিক যেভাবে দশম অর্থনীতি থেকে পঞ্চম অর্থনীতি আসছে, আগামী দিনে আরও এগিয়ে যাবে আশা করা যায়। কারণ আপনারা তো সুখ্যাতি করবেন না ভারত সরকারের, মোদী সরকারের সুখ্যাতি করবেন না, এরা যারা আছেন বিরোধীরা সমালোচনা করবেন, কিন্তু বিরোধীদের এটাও আশ্বস্ত করে বলা যায় যে আগামী দিন আপনারা যেটা ভাবছেন, যেটা নিয়ে যেতে চাইছেন, আপনারা ওখানে গেলে ভালো হয়, মোদীর বিরুদ্ধে রাজনীতি করা যায়, সেই জায়গাটা মনে হয় যাবে না। ভারতবর্ষের অর্থনীতি ভালো থাকলে তো আমরা সবাই খুশি হব এবং আমরা চাইও ভারতবর্ষের অর্থনীতি ভালো থাকুক। আগের দিন বোধহয় আপনার অনুষ্ঠানে অনির্বাণ বলছিলেন যে যারা সিপি ইনভেস্ট করেছেন তাদের মধ্যে অন্তত 5,40,00,000 লোক আছেন যারা মধ্যবিত্ত, যারা নিজেদের চাকরির অর্থ থেকে সিপি ইনভেস্ট করেছেন। ফলে তাদের অর্থ যদি সমস্যায় পড়ে তাহলে তো কারো ভাল লাগবে না। যেটা সমস্যা হচ্ছে, যে প্রশ্নটা আপনি করলেন এবং যেটা বিজেপির মুখপাত্র এড়িয়ে গেলেন, 2008-09-তে যখন মনমোহন সিং এই অর্থনীতির টালমাটাল অবস্থাটাকে হ্যান্ডেল করেছিলেন, উনি জানতেন কি করতে হবে। আপনি যদি দেখেন, যেটা বিজেপি বলছেন না সেটা হচ্ছে নোশনাল লস। ইটস ট্রু, ইটস এ নোশনাল লস, কিন্তু গত 5 মাসে ভারতের শেয়ার বাজার থেকে 94 লক্ষ কোটি টাকা উবে গেছে। ভারতের কোন কোন কোম্পানির শেয়ার কত % পড়েছে সেটা আমরা সবাই জানি। টেসলার মতো 15% না পড়লেও ভারতবর্ষ আদানিদের শেয়ার কত পড়েছে আমরা সেটা সবাই দেখেছি। প্রশ্ন হচ্ছে নরেন্দ্র মোদী বা নির্মলা সীতারামন এটা আটকাতে কি করছেন। যেন আপনি যদি বেসিক ক্যারেক্টার বোঝার চেষ্টা করেন, আপনি দেখবেন যে নরেন্দ্র মোদী এবং তার এন্টায়ার ক্যাবিনেট কেমন একটা, মানে এটা খুব খারাপ বিষয় যে আমরা সবাই জানি যে ডোনাল্ড ট্রাম্প একজন অস্থির মতির লোক। আমি আপনাদের অনুষ্ঠানে ঢোকার আগে দেখছিলাম উনি ওনার বিদেশ দপ্তর থেকে বিবৃতি দিয়ে বলেছে যে আমাদের তাইওয়ানকেও ডিফেন্ড করার কোনো দায় নেই, তাইওয়ান যদি চীন দখল করে নেয় দখল করে নি, মানে আরও শেয়ার বাজার পড়বে। তো এই যে অস্থির মতির ডোনাল্ড ট্রাম্প, এটা সম্পর্কে না জয়শঙ্কর, না নরেন্দ্র মোদী, না নির্মলা সীতারামন কিছু বলেন।
এবার আমি এটা বুঝতে পারি না যে ওনাদের মানে এতটা ডোনাল্ড ট্রাম্পের প্রতি কেন মানে আছে, কেন তো ওনাদের মানে ডোনাল্ড ট্রাম্পের প্রতি নির্ভরতা। দেখুন আর একটা জিনিস তো সত্যি কথা যে আমেরিকার বাইরেও একটা বাজার আছে, ইউরোপ আছে, পশ্চিম এশিয়া আছে, অন্য সব কিছু আছে। তো সেইগুলোর দিকে কতটা নরেন্দ্র মোদী, নির্মলা সীতারামনরা তাকিয়ে রয়েছেন সেটা আমরা জানি না। যদি বলতেন তাহলে কি হতো, শেয়ার বাজারে লোকে আস্থা ফিরে পেত। এই যে ইন্ডাসল্যান্ড আমি এখানে একটু আসবো অ্যালবার্টের কাছে, যে যখন 2008-এ বিশ্বব্যাপী মন্দা হয় সেই সময় দাঁড়িয়ে ইউপিএ সরকার এবং ইউপিএ সরকারে তখন যারা সাপোর্ট দিচ্ছেন তারা বামেরা, এবং যে সময় বামেদের তরফ থেকে বিভিন্ন সময় বলা হয়েছে যে তারা এই বিশ্বব্যাপী মন্দা যে ভারতে সেভাবে প্রভাব ফেলতে পারেনি, সেই কারণে সরকারকে সঠিক পথে চালিত করার ক্ষেত্রে একটা ভূমিকা রয়েছে বলে বামেরা দাবি করে। এখন আমরা যখন দেখতে পাচ্ছি যে মার্কিন শেয়ার বাজারে মন্দার আশঙ্কা, অ্যালবার্ট, সেখানে কি সিঁদুরে মেঘ দেখছো? প্রথম কথা হচ্ছে অস্বীকার করার তো জায়গা নেই। মনমোহন সিংয়ের বিভিন্ন নীতি নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা ছিল হয়তো, কিন্তু মনমোহন সিং তো সর্বোপরি অর্থনীতির লোক এবং অর্থনীতিটা বুঝতেন। আর নরেন্দ্র মোদী আমাদের দেশের প্রধানমন্ত্রী, তার অ্যাটিটিউড, তার কথাবার্তা, তার রাজনীতিকে বিপণন করার যে পদ্ধতি, সেই পদ্ধতিগুলো ভারতবর্ষের মানুষ দেখছে। সুতরাং 2008-এর সঙ্গে 2025-এর যেমন এই তুলনাটাও আসবে, আবার মোদীর সঙ্গে মনমোহন সিংয়েরও তুলনা আসবে, এটা একটা আলাদা দিক। অন্যদিকে যে জায়গাটা হচ্ছে বিশেষত বারবার আমি দেখলাম দীপঙ্কর দা বলবার সময় অনেকগুলো বিষয় বলতে বলতে গোল গোল করে ঘুরিয়ে যাচ্ছিলেন। আসল কথাটা হচ্ছে যখন এই ডোনাল্ড ট্রাম্পের তার যে ট্যারিফ পলিসি নিয়ে যখন আমেরিকার শেয়ার বাজারে যখন টেসলা থেকে শুরু করে আমাদের জুকেরবার্গ তারা সবাই যখন লসের দিকে রান করছে, সেই ধাক্কা কিন্তু আমাদের ভারতবর্ষে এসেছে। আমাদের ভারতবর্ষে যে দেখা যায় যে আম্বানি থেকে শুরু করে, আদানি থেকে শুরু করে, আজিম প্রেমজি গ্রুপ থেকে শুরু করে প্রত্যেকের শেয়ার বাজারের ধস এসেছে এই গত 1-2 দিনের মধ্যে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে ডোনাল্ড ট্রাম্পকে যেটা করতে হচ্ছে, টেসলা গাড়িতে একটা বিজ্ঞাপন দিয়ে টেসলার শেয়ার বাজারকে বাড়ানোর চেষ্টা হচ্ছে। আসলেই গোটা পৃথিবীর মানুষের কাছে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে আমেরিকার প্রেসিডেন্টটাকে নিয়োগ করেছে ইলন মাস্ক, ইলন মাস্ক নিয়োগ করেছে ডোনাল্ড ট্রাম্পকে। সুতরাং ইলন মাস্কের যে সমস্ত ভালো দিকগুলো কাজকর্ম করবার জন্য ডোনাল্ড ট্রাম্প একজন মোটামুটি ভাবে বলা যায় এটা ইলন মাস্কের কর্মচারী। এবং একই রকম ভাবে এই ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্কের ব্যবসাটাকে ভারতবর্ষে প্রতিষ্ঠিত করবার জন্য নরেন্দ্র মোদীকে কাছে আগ্রাসন শুরু করেছে, এবং নরেন্দ্র মোদীকেও নিয়ন্ত্রণ করবার জন্য ওই আদানির মতো কিছু মানুষ আছে এবং নরেন্দ্র মোদীকে নিয়োগ করেছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে। এটাই হচ্ছে ভারতবর্ষের যে জায়গাটা নিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে ভারতবর্ষের জন্য সবথেকে বড় দুর্ভাগ্যজনক। তন্ময়, আমি অর্থনীতির বিষয় অল্প করে সেই বিষয়ে ঢোকার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে ইন্ডাসইন্ড ব্যাংকের এই যে 25% লস হয়েছে কম্পেয়ার টু 2020 নভেম্বর 2020 থেকে আজকের দিন অবধি 20% ফল হয়েছে। কেন ফল হয়েছে, কারণটা কি? যেটা ইনিশিয়াল জানা যাচ্ছে যে তাদের ফরেক্সের যে হেজিং ছিল, ফরেক্সের হেজিংয়ে গন্ডগোল ছিল। এটা ক্রিমিনাল অফেন্স, কারণ কোনো একটা ব্যাংককে রেগুলেট করার জন্য আমাদের সংস্থা আছে, আরবিআই আছে, তারা এগুলো রেগুলেট করেন। ফরেক্সের এই যে কারচুপি, অর্থাৎ কতটাই নিলাম আর কততে বিক্রি করলাম, এই যে লস হয় ফরেক্সের লস, সেইটাকে হেজিংটা প্রপার করতে হয় যাতে লসটাকে মেকআপ করা যায়। এটাই হচ্ছে ফিনান্সিয়ালি রিস্ক ম্যানেজমেন্টের অন্যতম বড় বিষয়। সেই জায়গাটাকে একটা ব্যাংক বেমালুম সরিয়ে দিয়ে এখন অবধি জানা যাচ্ছে 2100 কোটি, যেটা তুমি বললে। এইটা চিন্তার কারণ এই জন্যে যে এই ইররেগুলারিটিসটা নিয়ে আসছে ভারতবর্ষের ব্যাংকগুলো। ব্যাংকে কাদের টাকা থাকে? সাধারণ মানুষের টাকা থাকে। লস কাদের হবে? সাধারণ মানুষের হবে। আর এই যে ইকোনমি, গ্লোবাল ইকোনমির সঙ্গে ভারতবর্ষের ইকোনমির একটা বেসিক ডিফারেন্স হচ্ছে, ভারতবর্ষের ইকোনমি পার্টিকুলারলি আমেরিকান ইকোনমির সঙ্গে, আমেরিকার ইকোনমি হচ্ছে কনজিউমেবল ইকোনমি, অর্থাৎ তারা 100 টাকা ইনকাম করলে 110 টাকা খরচা করে। ভারতবর্ষের ইকোনমি হচ্ছে কনজারভেটিভ ইকোনমি, অর্থাৎ আমরা 100 টাকা যদি ইনকাম করি, আমরা অন্তত 20% টু আপ টু 30% আমরা সেভিংসে যাই। এই সেভিংসটা থাকে কোথায়? এটা সোশ্যাল স্ট্রাকচারের জন্য হয় ভারতবর্ষের, বা সেটা একটা অন্য লম্বা আলোচনা। কিন্তু এই সেভিংসটা আমরা কোথায় রাখি? হয় ব্যাংকে রাখি, নয় কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে আমরা করি, নয় শেয়ার মার্কেটে খাটাই। এই ব্যাংকে যেখানে এই টাকাটা রাখছি, সেই জায়গাটার নিরাপত্তা যদি কেন্দ্রীয় সরকার তারা পুরোপুরি না দেখেন, তাহলে যেটা গর্ব করে বলা যেত যে পৃথিবীতে রিসেশন হলেও ভারতবর্ষ রিসেশন টাচ করতে পারবে না, সেই আগলটা তো ভেঙে যাচ্ছে, বালির বাঁধটা ভেঙে যাচ্ছে। আমি একটু অনির্বাণের কাছ থেকে এটা একটু
অনির্বাণ যদি একটু বলো যে চিন্তার কতটা জায়গা থাকছে। না, আমি একটা কথা বলি, যেখানে ভারতবর্ষের আপামর জনসাধারণের অন্ন বস্ত্র বাসস্থানের ঠিক নেই, সেখানে আমরা টেসলার গাড়ি নিয়ে আলোচনা করছি, সেখানে আমরা শেয়ার মার্কেট নিয়ে আলোচনা করছি। সহমত তো আপনি দীপঙ্কর বাবু? 1 নম্বর। 2 নম্বর আমি আসছি, যে ব্যাংকটার কথা বলা হচ্ছে সেই ব্যাংকটা একটা পরিবার কেন্দ্রিক শিল্পগোষ্ঠী, আমি নাম বলছি না, হিন্দুজা গোষ্ঠী বলেই দিলাম, তারা এই ব্যাংকটাকে নিয়ে আসে। এবং দেখো, ব্যাংক বেসরকারিকরণ হয়ে যাওয়ার পরে এই বেসরকারি ব্যাংকে মানুষ যখন টাকা রাখা শুরু করলেন, এই বেসরকারি ব্যাংকে টাকা রাখার বা ব্যাংকিং পরিষেবার মধ্যে মানুষকে আনবার জন্য প্রত্যেকটা মানুষের যেটা মেন দরকার সেটা হচ্ছে আস্থা বা বিশ্বাস। আমরা 2020 সালে মার্চ মাসে, আমি নাম বলছি না, এরকমই আরেকটি ব্যাংক, সেটা সেই ব্যাংকেরও কিন্তু কিছু কারচুপির অভিযোগ এসেছিল এবং সেই ব্যাংকের একটা আমরা দেখেছিলাম ডামাডোল তৈরি হয়েছিল এবং সেটার থেকে এখনও সেই ব্যাংক বেরিয়ে আসতে পারেনি। আমার যেটা মানে আমি বলবো ওরিডনেস যেটা, সেটা হচ্ছে এরকম আর কত ব্যাংক আছে। কারণ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে 2100 কোটি টাকার একটা গড়মিলের কথা সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে, ওই পিরিয়ডের মধ্যে হয়েছে। তার জন্য এক্সটার্নাল এজেন্সি আসছে, এক্সটার্নাল এজেন্সি আগামী দিনে রিপোর্ট করবে সেটা ঠিক ভুল বা সেই লসটা কত বেশি। আমি বলছি এটা ওই আস্থা বা বিশ্বাসের জায়গাটা না নড়িয়ে দিচ্ছে। এবং আজকের দিনে আমাদের ভারতবর্ষের ইকোনমির লাইফলাইন হচ্ছে ব্যাংকিং। এই ব্যাংকিংয়ে যেরকম প্রত্যেকটা মানুষ তার কষ্টার্জিত টাকা রাখছেন, সেই ব্যাংকটার যদি আমরা বলতাম না আগে লালবাতি জ্বলে যাওয়া, লালবাতি এখন জ্বলার সম্ভাবনা নেই, কারণ আরবিআই আছে। কিন্তু আরবিআইয়ের আরও সচেষ্ট যদি আমি বলবো নীতি প্রণয়ন হয়, তাহলে হয়তো এরকম কেউ ঘটনা ঘটানোর আমি বলবো সুযোগ পাবে না। কিন্তু এখানে একটা কথা আমি বলছি, যেটা আমি বলছি ভালো লেগেছে, সেটা হচ্ছে সোমবার দিন যখন এই ঘটনাটা প্রকাশ্যে আসে, সেই ব্যাংকের শেয়ারের দাম কমে যায় এবং সন্ধেবেলায় সেই ব্যাংকের এমডিসিও সুমন্ত কাটপালিয়া সে একটা জনসমক্ষে স্টেটমেন্ট দেয়। সুমন্তের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে একসময় একসঙ্গে কাজ করেছি, কিন্তু সেই যে একটা কনফিডেন্স বিল্ড আপের জন্য দিল যে ব্যাংকের আর্থিক যে এখন পরিস্থিতি, এই 2100 কোটি টাকার যে ডেরিভেটিভ লসের মিস রিপোর্টিং হয়েছে, সেটা হলেও অর্থনীতির দিক থেকে এই ব্যাংকের ভিত মজবুত আছে। এবং সেটা হওয়ার পরে পরের দিন আমরা দেখেছি গতকাল শেয়ারের দাম বেড়ে গেছে আবার। আমি বলছি ভারতবর্ষের অর্থনীতি নিয়েও, যে ভারতবর্ষের অর্থনীতি আজকে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, মন্দা আসছে কি আসছে না, আগামী দিনে ভারতবর্ষ কোন জায়গায় যেতে পারে, এই নিয়ে ভারতবর্ষের সরকারের যিনি প্রধানমন্ত্রী তিনি রাত্রি 8টার সময় আসুন বা পরের দিন সকালবেলা 10টার সময় ভারতবর্ষের অর্থমন্ত্রী একটা জনসমক্ষে একটা স্টেটমেন্ট দিন, যাতে মানুষের আস্থাটা ফিরে আসে। এবং এই আস্থাটা ফিরে আসলেই দেখবেন এই যে মিউচুয়াল ফান্ডে মানুষের কষ্টার্জিত টাকা ইনভেস্টমেন্ট হচ্ছিল, সেটা যে তার কিছু লোক বন্ধ করে দিয়েছেন, তারা হয়তো মনে একটু জোর পাবেন। আমি আপনাকে বলছি অর্থনীতির একদম ক্ষুদ্র লোক হয়ে, যে মন্দা আসার কোনো সেরকম ভারতবর্ষে বা বিশ্বে অর্থনৈতিক মন্দা এখন আসবে না। 2008-9 সাল আর 2025 সালের মধ্যে আমি বলবো ট্র্যাডিশনালি হিস্টোরিক্যালি অনেক ঘাত প্রতিঘাতে চেঞ্জ হয়েছে, কিন্তু আমরা যেটা বলছিলাম মনমোহন সিংয়ের দেখানো পথেই কিন্তু এই সরকার চলছে। হ্যাঁ, আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়তো গিয়ে এলন মাস্ককে বা ট্রাম্পকে হাক করছেন, আমাদের মনমোহন সিং হলে হয়তো উনি হাত জোর করে নমস্কার করতেন। কিন্তু অর্থনীতির গতিপথটা যে মানে 2008-9 যে পথে চলছিল, ভারতবর্ষের অর্থনীতি আজকেও সেই পথেই চলছে। কিন্তু আমি বলছি এই ভারতবর্ষের অর্থনীতি বিশ্ব অর্থনীতি সম্পৃক্ত আরও বেশি করে হয়েছে। এবং আপনি যদি দেখেন কোভিড হয়েছে 2019 কোটি কোভিডের ইম্প্যাক্ট ছিল, 2021 থেকে বিশ্ব অর্থনীতিতে আমরা দেখলাম জিও পলিটিক্যাল ইস্যুসগুলো চেঞ্জ হচ্ছে, যুদ্ধ সংঘর্ষ, যুদ্ধ থামার কোনো সম্ভাবনা নেই। এবং তারপরে এই যেটা আমি বলছি মেক আমেরিকা গ্রেট এগেইন, তার জন্য যে এলন মাস্ক এবং এই আমাদের ট্রাম্পের যে জুটি কাজ করছে, এখানে আমি বলবো এটি হটকারী সিদ্ধান্ত নিচ্ছেন ট্রাম্প। তিনি বুঝতে পারবেন যে এই আগামী দিনে এই রকম যদি চলতে থাকে, তাহলে কিন্তু বিশ্ব অর্থনীতিতে আমেরিকা ধরাশায়ী হবে এবং বুমেরাং হয়ে আমেরিকার অর্থনীতিকে এটাকে ইমপ্যাক্ট করবে। বাজারে যারা শেয়ার কিনছেন, শেয়ার কেনা বেচা করছেন, তাদের আস্থা ফেরানোটা, যেটা পার্থবাবুর কাছে এখানেই যাবো, যেটা অনির্বাণ বলছেন যে এখানে তাদের আস্থা ফেরানোটা, এটা তো খুব ইম্পর্টেন্ট। সেই সদিচ্ছাটা দেখা যাচ্ছে সরকারের তরফ থেকে, সেই ইনিশিয়েটিভটা দেখা যাচ্ছে।
না 100বার প্রশ্নটা তো এটাই, অনির্বাণ একটা বললো খুব ঠিক কথা যে মনমোহন সিং এর দেখানো পথে চলছে, কিন্তু 2008-9-এর যে ঘটনাটা আমরা দেখেছিলাম তখন রিজার্ভ ব্যাংকের যে স্বায়ত্তশাসন ছিল এবং একটা অর্থনীতিতে একটা বিশাল ঢাল হিসেবে যে রিজার্ভ ব্যাংক যে কাজটা করতে পেরেছিল, আজকে সেই একই ঢাল হিসেবে রিজার্ভ ব্যাংক করতে পারছে কিনা। কেননা যদি রিজার্ভ ব্যাংক সত্যিকারের পারত তাহলে ভারতবর্ষের 5ম বৃহত্তম প্রাইভেট ব্যাংক সে আজকে জানাচ্ছে যে তাদের হিসেব রাখার বেনিয়ম হয়েছে, মানে এমন হিসেব রাখার বিনিয়ম যে সেটা 5-7 বছর ধরে হচ্ছে, যে একটা ফরেন যে ট্রানজাকশন যে মানে বৈদেশিক যে ট্রানজাকশনগুলো তার যে ফিউচার লস অ্যাসেসমেন্টের যে প্রাইস ফ্লাকচুয়েশন এবং মার্কেট রিস্ক এইগুলোকে ঠিক করার জন্যে সে যে হেজিং কস্ট যেটা করে সেখানে বলছে তার আন্ডার এস্টিমেশন হয়েছে এবং এটা 2020 থেকে হচ্ছে। তন্ময় একটু আগে বললো 20% উপর নেমেছে, না 27% উপর নেমে গেছে, ক্রাশ করেছে তাদের শেয়ার ভ্যালু। প্রশ্নটা এইখানে যে রিজার্ভ ব্যাংকে যেটা আমরা বারবার বলছি, যেটা আমেরিকা পর্যন্ত ভারতবর্ষ থেকে আমেরিকাকে পর্যন্ত জানতে হয়েছে যে 2008-9 তোমাদের রিজার্ভ ব্যাংক কতখানি সফল ছিল, যে যার জন্য তোমরা এতখানি সফল হতে পেরেছিলে, সেই প্রশ্নটাই বারবার ঘুরে ফিরে আসছে যে রিজার্ভ ব্যাংকের সাহায্য এখন কতখানি, সেটা শক্তিকান্ত দাসদের দিয়ে কতখানি বর্তমানে কেন্দ্রীয় সরকার সচেষ্ট, এই প্রশ্নটা কিন্তু বারে বারে আসছে। দীপঙ্কর বাবু, দেখুন সবাই তো আমরা এক জায়গায় এসেছি, ভারতবর্ষে অনেকগুলো প্রাইভেট ব্যাংক আছে, একটা প্রাইভেট ব্যাংকের শেয়ার ক্র্যাশ করে যাচ্ছে বা নেমে যাচ্ছে বা তারা একটা গড়মিল হয়েছে, গড়মিল হওয়ার জন্য এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেই ব্যাংক তারা নিজেরাই স্টেটমেন্ট দিয়ে বলেছে আমাদের প্রচুর সম্পত্তি আছে যেটা থেকে আমাদের এই লস, এটাই সবকিছু নয়, আপনি ভুল করবেন তারপরের দিন আবার বলবেন যে এটা খুব ভালো হয়েছে আমরা রেকটিফাই করে নেব, এটাকে বলে উইক ইন্টারনাল কন্ট্রোল। এবং এটা নিয়ন্ত্রণকারী সংস্থা আরবিআই, তার কাজই হচ্ছে যে এমন কিছু পানিশমেন্ট ইম্পোজ করা যাতে পরের দিন অন্য কোনো ব্যাংক এসে না বলে। দেখুন এখনো পুরো সময়টা চলে যায়নি, একটা সংস্থাকে দিয়ে তদন্ত করাচ্ছে, তদন্ত যদি প্রমাণিত হয়, যেটা আমরা আশঙ্কা করছেন আপনারা, সেই আশঙ্কা যদি প্রমাণিত হয় তাহলে আরবিআই ব্যবস্থা নেবে। আজকে যে চলে যাচ্ছে তা না, সামনে আসার পরে তদন্ত করার জন্য, সমীক্ষা করার জন্য বাইরের একটা ব্যাংক চলে গেছে ভারতবর্ষে, এরকম কোন বেসরকারি ব্যাংক আছে? কিচ্ছু হবে না ভারত সরকারের, কিচ্ছু হবে না, একটা ব্যাংকে ক্রাশ করে গেছে তারপরে আবার উঠে গেছে। এটা নয়, সমস্যাটা হচ্ছে মেজর সমস্যাটা হচ্ছে এটা, আপনারা আজকে একটা ব্যাংকের জন্য সরকার পড়ে যাচ্ছে, দেশ শেষ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, এরকম ভাববেন দেশ যেটা অর্থনীতি এবং বিদেশ এই দুটো বিষয়ে কথা বলার জন্য প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, বিদেশমন্ত্রীদের একটা দায়িত্ব থাকা উচিত, সেই দায়িত্বটা তারা পালন করছেন না। কারণ একজন এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সের গ্র্যাজুয়েটের হাতে যদি ভারতবর্ষের দায়িত্ব থাকে তাহলে তার হাতে অর্থনীতি এবং বিদেশ নীতি তার এই অবস্থায় হবে। 30 সেকেন্ড আমাকে শেষ করতে দেখুন, অনেকদিন আগে উত্তম কুমারের সিনেমা ছিল হরিনারায়ণ ব্যাংক, তখন ব্যাংক ফেল করতো, সবাই দুঃখে কাঁদতো, এসব হতো। তারপর ইন্দিরা গান্ধী ব্যাংকের জাতীয়করণ করেন, আবার নরসিমহা রাওয়ের আমলে ব্যাংকের প্রাইভেটাইজেশন হয়। সমস্যাটা তো ব্যাংকের প্রাইভেটাইজেশন নিয়ে, যেটা অনির্বাণ বলেছেন, 3টে ঘটনা এরকম ঘটেছে, ডিএইচএফএল, ইয়েস ব্যাংক এবং তারপরে ইন্ডাস ব্যাংক। প্রশ্ন হচ্ছে সরকারের বা আরবিআই নিয়ন্ত্রণ কোথায়? এবার আরবিআই নিয়ন্ত্রণ কেন নেই সেটাও আরবিআই রিপোর্টে বলা আছে। আরবিআই বা মানে ভারতবর্ষের ব্যাংকগুলো রোজ যদি 824 কোটি টাকা ব্যাংক ঋণ দেয়, 574 কোটি টাকা ব্যাংক ঋণ মকুব করে দেয়। এবং তার লিস্টটা যদি আপনি দেখেন তাহলে দেখবেন যারা সরকারকে ইলেকট্রাল বন্ডে টাকা দিয়েছে তাদেরই ব্যাংক ঋণ মকুব হয়েছে। তো আপনি তো এটা কোনো ইকোনমিক স্ট্রাকচার হতে পারে না। একদিকে আপনি চাইবেন শিল্পের জন্য টাকা আসবে, সেই শিল্পের জন্য যে টাকা চাইবে ব্যাংক তাকে দেবে না, আর যে আপনার পেটোয়া শিল্পপতি হবে তাকে আপনি লোন মকুব করে দেবেন। এই দুটো দিয়ে তো আপনি অর্থনীতি চালাতে পারেন না। অন্তত মনমোহন সিং চালাননি বলে ঠিক ছিলেন। ভারতীয় অর্থনীতি বেঁচে যেতে পারে, কিন্তু ইটস নট এ গুড শেপ। আমরা আশা করব যে এই আশঙ্কার জায়গাতেই থাকবে, যে কনফিডেন্স বিল্ডিং এর যে স্টেপসগুলো নেওয়া দরকার সেগুলো সরকার নেবে, এবং আমাদের আরেকটা অর্থনীতির বিপর্যয় দেখতে হবে না, এই আশা রেখেই আজকে বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।